প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মুমতাহিন সিফাত। তিনি বর্তমানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে লেখাপড়া করছেন রাইফেলস পাবলিক কলেজে, ঢাকার পিলখানায়। আর ঘটনাটি যেখানে ঘটেছে সেটি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পাইকপাড়া গ্রামে। ঘটনাটির সময়কাল 1975 থেকে 1980 সালের মধ্যে। আর এই ঘটনাটি ঘটেছে ওনার বড় ফুফার সাথে, যখন তার বয়স ছিল 10 থেকে 12 বছর। ঘটনাটি আমি যখন পড়ছিলাম তখন ঘটনাটি আমার কাছে এতটা জীবন্ত লেগেছে এবং ভালো লেগেছে, আমি আর কি বলবো। ঘটনাটি যেমন ভয়ানক, মর্মান্তিকও বটে। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো এই মুমতাহিন সিফাত ভাইয়ার যিনি বড় ফুফা, উনি ছোটবেলাতে অনেক ডান পিটে ছিলেন। গ্রামের এমন খুব কম ফল গাছ রয়েছে যেখানে উনি উঠতেন না এবং ফল কখনো খাননি। সারাদিন এ বাগানে ও বাগানে, এ গ্রামে ও গ্রামে ঘুরে বেড়াতেন তার বন্ধুদের সাথে। তবে এভাবেই ঘটে যায় ওনার জীবনে ভয়ানক একটি ঘটনা। কে জানতো এই ফল খাওয়াই তার জীবনে বড় একটি ঘটনা জন্ম দেবে, যার কারণে তাকে প্রায় 15 বছর কষ্ট পেতে হয়েছিল। ওনার বড় ফুপার নাম মহিউদ্দিন। তবে তাকে পরিবারের সকলে মহি বলে সম্বোধন করে থাকে। ছোটবেলায় তার সবচাইতে পছন্দের ফল ছিল পানিতাল বা কচি তাল। উনি এক বসায় নাকি 20টার উপরে পানিতাল খেয়ে ফেলতে পারতেন। একবার এই পানিতালের মৌসুমে উনি দুপুর আনুমানিক 12টার দিকে ওনার সমবয়সী এক বন্ধুর সাথে বাগানে খেলছিলেন। বাগানটি তার বাসা থেকে মাত্র 2 থেকে 3 মিনিট দূরে। হঠাৎ করে তিনি এবং তার বন্ধু দুজনেই শুনতে পান কে যেন বলছে, মহি, এই মহি, তাল খাবি? তাল, কচি তাল, এভাবে ডাকছে। যদিও বা তারা দুজনেই বুঝতে পারছিল না যে কোন জায়গা থেকে তাদেরকে ডাকছিল, কিন্তু তাদের কাছে মনে হচ্ছিল একদম কানের কাছে এসে কেউ বলছে, মহি, এই মহি, তাল খাবি? ওনারা খুব অবাক হন যে এত কাছাকাছি এসে বলছে, অথচ আমরা কাউকে দেখতে পাচ্ছি না। যাই হোক, ওনারা ওনাদের মতো করে আবার খেলা শুরু করে দেন। 5-7 মিনিট পর আবার একই রকম ভাবে কানের কাছে এসে ডাকতে থাকেন, মহি, এই মহি, তাল খাবি? এইবার তারা দুজনেই কিন্তু খুব কৌতূহলী হয়ে বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা করেন যে এই কণ্ঠটি কোথা থেকে আসছে। কারণ এই শব্দটিতে শুধু এই মহিউদ্দিন ফুফাই শুনছে তা না, তার বন্ধুও শুনছে। তখন ওই কণ্ঠটি আবার বলে ওঠে, কিরে, তোরা আমাকে দেখতে পাচ্ছিস না? এই যে তাকায় দেখ আমাকে, আমি পুকুরের পাশে এই যে বড় তাল গাছটার উপরে। তারা দূর থেকে অবাক হয়ে লক্ষ্য করে, সত্যিই তো তাই। এই পাশে, পুকুরের পাশে একটা বিশাল তাল গাছ রয়েছে, প্রায় 60-70 ফুট লম্বা চিকন এক তাল গাছ। তো সেই তাল গাছের মাথায় কে যেন দাঁড়িয়ে আছে। তারা কিন্তু ভয় পায় নাই, কিন্তু তারা খুব অবাক হয় যে একদম কানের কাছে এসে শব্দ করলে যেরকম কথা শোনা যায়, এত দূর থেকে একটা মানুষের শব্দ তারা কিভাবে শুনতে পাচ্ছিল। তো তারা আসলে এই বিষয়টা হালকা ভাবে নিয়েছে, বরং তারা কি করে, এই তাল গাছের মাথায় কে এটা দেখার জন্য এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখতে পায় যে মহিউদ্দিন ফুপার এক মামা ছিল, তার বয়স ওই সময় 16 থেকে 17 বছর। উনি তাল গাছের মাথায় বসে আছে। মহিউদ্দিন ফুপা ওনাকে দেখে অনেক খুশি হয় এবং অবাক হয় যে এত উঁচু তাল গাছে নর্মালি গ্রামের কেউ উঠতে পারতো না, শুধু দুজন ছাড়া। এক হলো মহিউদ্দিন ফুপার এক চাচা, আর ওই চাচারই ছেলে, মানে চাচাতো ভাই, সে উঠতে পারতো। তাছাড়া এই তাল গাছে কেউ ওঠার সাহস পেত না। কিন্তু এই মামা, উনি কিভাবে উঠলেন? উনি তো গাছে উঠতে ভয় পান, তারপর আবার এত বড় তাল গাছে। যাই হোক, উনি আসলে অবাক হন, খুশিও হন। আর ওনার মামাকে উনি খুব পছন্দ করতেন। বয়সে কিছুটা পার্থক্য থাকলেও দুজনের মধ্যে সম্পর্ক অনেক ভালো ছিল। তো এদিকে মহিউদ্দিন ফুপা চেঁচিয়ে বলে ওঠেন, ও মামা, তালগুলো পেরে দাও। তখন তার মামা কি করে, উপর থেকে তালগুলো পেঁচিয়ে পেঁচিয়ে ছিঁড়তে থাকে। তাল তো সরাসরি আসলে ছেঁড়া খুব কঠিন, পেঁচিয়ে পেঁচিয়ে ছিঁড়তে হয়। তখন সে ওই তালগুলো পেঁচিয়ে পেঁচিয়ে ছিঁড়তে থাকে এবং সে বলে, উপর থেকে বলে, এই মাটিতে ফেললে তো তাল ফেটে যেতে পারে, আমি পুকুরের পানিতে ফেলি, তোরা পুকুর থেকে টেনে তোল। তখন উপর থেকে তালগুলো ওই পুকুরের পানিতে ফেলতে থাকে। আর পুকুরের পানিতে ফেলার পর ওই মহিউদ্দিন ফুপা আর তার বন্ধু তারা ওই পুকুরে নেমে তালগুলো সংগ্রহ করছিল। এর মধ্যে কি হয়, হঠাৎ করে ওই দূর থেকে ওই মহিউদ্দিন ফুপার এক চাচা, উনি কিছু শব্দ শুনতে পান। উনি বলেন, কি ব্যাপার, চেঁচামেচির শব্দ কোত্থেকে আসে? কারণ উনি ওই পুকুর থেকে একটু সাইডে কাজ করছিলেন।
আর ওনার মনে হচ্ছিল ওই তাল গাছ থেকে কেউ তাল পেরে দিচ্ছে। উনি অবাক হন, কি ব্যাপার, এই তাল গাছে তো শুধু আমি উঠতে পারি, আমার ছেলে উঠতে পারে, আর কেউ সাহস পায় না। আমার ছেলেও আমার কাছ থেকে তাল গাছে ওঠা শিখেছে, তা আমি তো এইখানে, আর আমার ছেলে তো গতকালকেই ছুটি কাটিয়ে মাদ্রাসায় চলে গেছে, সেই ছেলেটা আবার মাদ্রাসায় পড়তো, তাহলে তাল গাছে কে উঠলো? আর সব চিৎকার চেঁচামেচির শব্দটা মনে হচ্ছে মহিউদ্দিনের। যাই তো গিয়ে দেখি। উনি গিয়ে একটা ভয়ানক দৃশ্য দেখতে পান। উনি গিয়ে দেখেন পুকুরের ঠিক মাঝখানে এই মহিউদ্দিন ফুপা আর সাথে কোনো একটা ছেলে, মানে বুঝতে পারছেন এটা মহিউদ্দিনের বন্ধু, তারা পানির মধ্যে মানে হাবুডুবু খাচ্ছে এবং ভেসে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মনে হচ্ছে কিছু একটা জিনিস তাদেরকে বারবার পানির নিচে তুলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা দুজনে কিন্তু খুব ভালো সাঁতার জানতো, কিন্তু কোন জিনিসটাতে তাদেরকে পানির নিচে তুলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেটি তিনি দেখতে পাচ্ছেন না। তো উনি যে কাজটি করেন সেটি হলো যে চিৎকার চেঁচামেচি শুরু করেন, কারণ আশেপাশে আরো কয়েকজন পরিচিত লোকজন কাজ করছিল, তারাও চলে আসে এবং সবাই মিলে পানিতে ঝাঁপিয়ে পড়ে। সাঁতার কাটতে কাটতে তারা পুকুরের মাঝখানে চলে যায় এবং মহিউদ্দিন ফুপাকে উদ্ধার করতে সক্ষম হলেও মহিউদ্দিন ফুপার সাথে যে বন্ধুটি ছিল তাকে খুঁজে পায় না, অথচ তাকে একটু আগেই দেখেছে। কোথায় গেল? একটু সে তো পুকুরের মধ্যেই আছে। সকলে মিলে খুঁজতে থাকে। মহিউদ্দিন ফুপাকে সেখান থেকে উদ্ধার করা হয়, অনেক পানি তার পেটের মধ্যে ঢুকে গিয়েছিল, সেগুলো বের করা হয়, কিন্তু পুকুরে তন্ন তন্ন করে খুঁজে জাল ফেলেও তার বন্ধুকে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করা হয়, ডুবুরি নামানো হয়, খুঁজে পাওয়া যায় না। সন্ধ্যার বেশ খানিকক্ষণ পর মহিউদ্দিন ফুপার সেই বন্ধুর লাশ পুকুরে ভেসে ওঠে। গ্রামের শোকের ছায়া নেমে আসে। এই ঘটনার পর মহিউদ্দিন ফুপা টানা 3 দিন কোনো কথাই বলতে পারেননি। তবে 3 দিন পর সে যখন আস্তে আস্তে কথা বলা শুরু করে, তখন উনি যে ঘটনাটি বলেছিলেন সেটি শুনে সবাই খুবই ভয় পেয়েছিল। উনি বলেন যে উপরে মামা বসেছিল, আমি মামাকে দেখেছি, কিন্তু মামা তো আছে পাশে গেছে। সে বলে, না তো আমি তো ওই তাল গাছে উঠতে পারি না, আমি গাছেই উঠতে পারি না, আমি ওই অত উঁচু তাল গাছে কিভাবে উঠবো? তো যাই হোক, তো মহিউদ্দিন ফুপা বলছিলেন যে আমি ওই তাল গাছের মাথায় মামাকে দেখি, মামাকে দেখার পর আমি বলি তাল ছিঁড়ে দাও। তখন সে প্রথমে পুকুরের মধ্যে মানে সাইডে তাল ছিঁড়ে দিতে থাকে, আমরা সংগ্রহ করি। হঠাৎ করে সে তালগুলো পুকুরের মাঝখানে ছুঁড়ে ফেলতে থাকে। এদিকে আমার বন্ধু সে ওই তালগুলো সংগ্রহ করার জন্য সাঁতার কাটতে কাটতে পুকুরের মাঝখানে চলে যায়। তখন উপর থেকে মামা বলতে থাকে, যেই মহি, তোর বন্ধু একাই পুকুরের মাঝখান থেকে তাল নিয়ে আসছে, তো তুইও যা। তখন উপর থেকে বলে যে তুমি একটু কাছাকাছি ফেললেই তো হয়। তখন নাকি উপর থেকে মামা বলে ওঠে যে আরে একটু সাঁতার কাট, ব্যায়াম হবে। এই বলে সে হাসি দেয় এবং ওই পুকুরের মাঝখানে তাল ফেলতে থাকে। তো যাই হোক, হাসি ঠাট্টার ছলে মহিউদ্দিন ফুপাও পুকুরের মাঝখানে যখন তাল আনতে গিয়েছে, তখন প্রথমে 1-2টা তাল এনেছে। এরপরে মহিউদ্দিন ফুপা উপর থেকে বলে যে মামা আর কি তাল দিবা নাকি শেষ, পারে উঠে আসবো? তখন দেখে যে উপরে যেই মামা বসেছিল সে উঠে দাঁড়ায় ওই গাছের মাথার উপরে এবং সে 2 হাত মেলে ধরে। এবার মনে হচ্ছে এটি আর কোনো মানুষ নয়, একটি বাদুর যখন ওড়ে তখন তার 2 ডানা যেভাবে ছড়িয়ে ধরে পাখির মতো, ঠিক এই হাত দুটো তেমন বাদুরের মতো। এবং এখন দেখে মনে হচ্ছে এটি আসলে কোনো মানুষ নয়, ঠিক বাদুর যেভাবে উড়াল দেয় ঠিক সেভাবে উড়াল দিয়ে মহিউদ্দিন ফুপা এবং তার বন্ধুর দিকে আসতে থাকে। তখন মহিউদ্দিন ফুপা এবং তার বন্ধু বুঝতে পারে যে তারা ভয়ানক একটি পিশাচের খপ্পরে পড়েছে, এটি তাদের মামা না। কিন্তু ওই জিনিসটি এসে সরাসরি তাদের উপর আক্রমণ করে বসে এবং পানির মধ্যে ডুবিয়ে নিয়ে যেতে চায়। তার ওই বাদুরের মতো ডানা দিয়ে মহিউদ্দিন ফুপা এবং তার বন্ধুকে জড়িয়ে ধরে এবং পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এমত অবস্থায় মহিউদ্দিন ফুপার চাচা সে এই ধস্তাধস্তির শব্দ দূর থেকে শুনতে পেরে সে এগিয়ে আসে এবং তার পরের ঘটনা তো আমরা সকলেই বুঝতে পারলাম। মহিউদ্দিন ফুপার বন্ধু সে তো মারা গিয়েছিল, কিন্তু মহিউদ্দিন ফুপা এতটাই ট্রমাটাইজড হয়েছিলেন, তিনি দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন। যদিও বা বিভিন্ন হুজুরের কাছ থেকে ঝাড়ফুঁক নেওয়া হয়েছিল, তো আস্তে আস্তে তিনি স্বাভাবিক হলেও এই ভয়ের যেই একটা আবহ ওনার মধ্যে ঢুকে গিয়েছিল, এটি কিন্তু কাটিয়ে উঠতে ওনার অনেক দিন, প্রায় 15 বছর সময় লেগেছিল। এই ঘটনাটি মহিউদ্দিন ফুপা 2017 সালে তিনি এই তার যে আত্মীয় এই যে মুমতাহিন সিফাত তাকে বলেছিলেন, আর মুমতাহিন সিফাতের মাধ্যম দিয়ে এই ঘটনাটি আমরা প্রিয় লিসেনার্স আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম। তো এক হুজুর নাকি বলেছিল যে এই যে মহিউদ্দিন ফুপা যিনি, তো উনি যেহেতু বিভিন্ন গাছে ঘুরে ঘুরে ফল পাড়তেন, খেতেন, এমনই একটি গাছে উনি উঠেছিলেন ফল পাড়ার সময়, তখন একটি পিশাচের নজর তার দিকে পড়ে
এবং তার বন্ধুর দিকেও পড়ে। দুই বন্ধু একসাথে সবসময় থাকতেন। অনেকদিন ধরে সুযোগ খুঁজছিল নাকি ওই পিশাচ কিভাবে ওদেরকে ক্ষতি করা যায়। তো এভাবেই একটি সময়ে তাদেরকে ওই পিশাচের মায়াজালে আবদ্ধ করে ফেলে এবং লোভে ফেলে এই ধরনের ক্ষতি করতে সক্ষম হয়েছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি থেকে আমরা কিন্তু একটি শিক্ষণীয় বিষয়ও কিন্তু পেয়েছি। সেটি হলো এই যে বিভিন্ন গাছে ঘুরে ঘুরে বা অপরিচিত গাছে উঠে হঠাৎ করে সেখানকার ফল ছিঁড়ে খাওয়া, প্রথমত এটি মালিকের অনুমতি ছাড়া তো ছিঁড়ে খাওয়া এটাকে চুরি বলে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কোনো একটা অপরিচিত গাছ, সেখানে উঠে পড়লাম, সেখান থেকে ফল ছিঁড়লাম। অনেক গাছে কিন্তু বিভিন্ন ধরনের, ভালো হোক খারাপ হোক, জিন বসবাস করে। তারা চায় না ওই গাছে উঠে কেউ ফল ছিঁড়ুক। নিজের অজান্তেই আমাদের মধ্যে যখন কেউ এই কাজটি আমরা করে ফেলি, তখন কিন্তু এই দুষ্টু জিনদের আছর আমাদের উপর পড়ে। তখন বিভিন্নভাবে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে। ভালো জিনেরা হয়তো বা সাময়িক সময়ের জন্য কিছুটা ক্ষতি করে, কিন্তু দুষ্টু জিনেরা তারা একদম মেরে ফেলার চেষ্টা করে। যে ঘটনাটি এই মহিউদ্দিন ফুফার সাথে ঘটেছিল, প্রিয় লিসেনার্স, আশা করছি মহিউদ্দিন ফুফার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আপনাদের যেমন ভয়ের উদ্রেক করেছে, ভালো লেগেছে, সেই সাথে ওনার বন্ধু যে পানিতে ডুবে মারা গেল, যাকে পাওয়া যাচ্ছিল না পরবর্তীতে, এবং একটা সময় তার লাশ পাওয়া গেল, তার জন্য আপনাদের খারাপ লেগেছে। আমরা চাই না এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটুক। এই ধরনের ঘটনা ঘটুক এবং সেই ঘটনাকে ইস্যু করে আমরা আপনাদের সামনে একটি গল্প বলার একটা কন্টেন্ট পেয়ে যাই, এটা আমরা চাই না। আমরা চাই যে সবাই সুস্থ স্বাভাবিকভাবে থাকুক, কারোর সাথে প্যারানরমাল ঘটনা যেন না ঘটে। কারণ একটা প্যারানরমাল ঘটনা যখন কারোর সাথে ঘটে, উনি বুঝতে পারেন যে এই ঘটনার ভয়াবহতাটা কতটুকু তার জন্য হার্মফুল, মানে ক্ষতিকর। আমরা হয়তো শুনে আমাদের ভালো লাগছে, ভয় লাগছে, কিন্তু যার সাথে ঘটেছে তিনি আসলে সত্যিকারের ভয়াবহ পরিবেশটা ফিল করতে পেরেছেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যার নাম নয়ন। তিনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন এবং ফাইটার ফ্ল্যাশ নামে একটি কোম্পানিতে কর্মরত রয়েছেন। উনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন ওনারই একজন কলিগ, যার নাম হচ্ছে তারেক। এই তারেক ভাই, ওনার বাড়ি হচ্ছে বাংলাদেশের ঝিনাইদহ জেলার একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি উল্লেখ করা যাচ্ছে না। এই তারেক ভাই সৌদি আরবে এসেছেন 2022 সালের শেষ দিকে। আর যে ঘটনাটি তারেক ভাইয়ের সাথে ঘটেছে, এই ঘটনাটি মূলত এই সৌদি আরবে আসার কয়েকদিন আগে তার সাথে ঘটেছে। তো কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনাতে চলে যাচ্ছি। এই তারেক ভাই, উনি বিদেশে আসার আগে আত্মীয় স্বজনদের সাথে দেখা করছিলেন। চিন্তা করেছিলেন সে একদম শেষ দিকে এসে ওনার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে বসে বেশ ভালো খাওয়া দাওয়া করবেন উনি। যেহেতু বন্ধুদের সাথে উনি চলে যাচ্ছেন, অনেকেই বিদেশে যাওয়ার সময় বা ফেরত আসার পরে এই ধরনের খাবারের আয়োজন করে। তো উনি ওই চিন্তাটা করেই ওনার বন্ধুদেরকে দাওয়াত করেন। ওনার গ্রাম থেকে ওই যে রেস্টুরেন্টটা, মানে একটু শহরের দিকে যেতে হবে, তো বেশ খানিকটা দূরে, উনি বাইসাইকেল করে রওনা দেন এশার নামাজের পর। ওদিকে ওনার বন্ধুদের সাথে তো ফোনে কথা বলাই ছিল, তারাও ওই নির্ধারিত জায়গায় ছিল, ওই রেস্টুরেন্টে ছিল। বেশ অনেক সময় ধরে তারা খাওয়া দাওয়া করে, গল্প গুজব করে। খাওয়া দাওয়ার পরেও তারা দীর্ঘ সময় সেখানে বসে বিভিন্ন ধরনের সুখ দুঃখের কথাবার্তা বলে। তো একটি পর্যায়ে এই তারেক ভাই, উনি বন্ধুদের কাছ থেকে বিদায় নেন। বিদায় নিয়ে যথারীতি উনি সাইকেল নিয়ে ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। উনি বাজার থেকে কয়েক কিলোমিটার দূরে যখন চলে আসেন, তখন উনি দেখতে পান রাস্তার পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে ওই মেয়েটির গায়ে বিয়ের শাড়ি এবং গা ভর্তি গহনা। চাঁদের আলোতে ওই স্বর্ণের গহনাগুলো চিকচিক করছিল। দূর থেকে খুব ভালোভাবেই কিন্তু বোঝা যাচ্ছিল যে কোনো একটি নতুন বউ সেখানে দাঁড়িয়ে আছে। তারেক ভাই প্রথমে ভেবেছিলেন যে কোনো মেয়ে হয়তো বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে, তার পরিচিত কেউ এদিক দিয়ে আসবে, তার সাথে চলে যাবে, বা কোনো গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠে চলে যাবে, বা বিভিন্ন ধরনের স্বাভাবিক বিষয় হতে পারে, এই চিন্তাই উনি করেছেন। উনি এই বিষয়টিকে নেগেটিভলি নেননি, যেটা প্যারানরমাল কোনো বিষয় হতে পারে। উনি যখন বাইসাইকেল নিয়ে কাছাকাছি চলে এসেছেন, তখন তিনি দেখেন যে ওই মেয়েটির মাথায় ঘোমটাটা কিছুটা নামানো, মানে খুব বেশি নামানো না, সামান্য নামানো, চেহারাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। কিন্তু যখনই তিনি ওই মেয়েটার হাতের দিকে তাকিয়েছেন, তখন তিনি দেখতে পান ওই মেয়েটির হাত কাটা, হাতের কোনোই থেকে নিচের অংশ নেই, এবং খুব দ্রুত গতিতে
রক্ত বের হচ্ছে এবং মাটিতে সেই রক্তগুলো পড়ে মানে রক্তের একটা প্রবাহ সৃষ্টি হয়ে গিয়েছে। উনি এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পান। আর যখনই উনি ভয় পেয়েছেন তখন ওই যে বধূ বেশে ওই মেয়েটি সে ঘোমটাটা সরিয়ে তারেক ভাইয়ের দিকে তাকায়। তারেক ভাই যখন ওই মেয়েটির চেহারার দিকে তাকিয়েছে তখন দেখে মেয়েটির চেহারাটা অন্য 8-10টা মেয়েদের মতোই স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে ওই মেয়েটি ভয়ানক একটি বিদঘুটে হাসি দেয়। হাসিটা এতটা ভয়ানক ছিল যে স্বাভাবিকভাবে আমরা হাসলে দেখা যায় যে আমাদের মুখটা কিছুটা প্রসারিত হয়, চোখটা কিছুটা সংকুচিত হয়ে আসে, আমাদের দাঁত বেরিয়ে যায়। কিন্তু ওই মেয়েটা যখন হাসি দেয় তার মুখটা অস্বাভাবিক রকমের চওড়া হয়ে যায় এবং অস্বাভাবিক রকমের বড় বড় দাঁত ছিল। এমন ভয়ানক হাসি কোনো মানুষ স্বাভাবিকভাবে দিতেই পারে না। এই হাসি দেখে তিনি প্রচন্ড ভয় পান। উনি সেখানে সাইকেল ফেলে বাজারের দিকে মানে উল্টো দিকে দৌড় দেন, কারণ ওই জায়গা থেকে ওনার বাড়িটা বেশ দূরে ছিল। আর বাড়ির দিকে দৌড় দিতে গেলে ওই অবয়বটি পার হয়ে তাকে যেতে হবে। উনি উল্টো দিকে দৌড় দেন। উনি এক দৌড়ে বাজারে চলে যান। যে রেস্টুরেন্টে ওনার বসেছিলেন তখন ওই রেস্টুরেন্টটি বন্ধ হয়নি। উনি চলে আসার পর ওনার কয়েকজন বন্ধু ওখানে বসে গল্পগুজব করছিল। তো ওনার বন্ধুদের সাথে দেখা হয়ে যায়। ওনার বন্ধুরা দেখেন যে ঘেমে তার অবস্থা খারাপ এবং চোখে মুখে প্রচন্ড ভয়ের ছাপ। তখন তারা যখন জিজ্ঞেস করে কি হয়েছে তখন বলে যে সব বলবো, এখন আমার সাথে চলো, তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। তখন বন্ধুদেরকে সাথে নিয়ে তারা সবাই মিলে সেই জায়গাটাতে যায়। যার পরে দেখে সাইকেল সেখানেই পড়ে আছে যেখানে উনি সাইকেল ফেলে দিয়ে চলে এসেছিলেন, কিন্তু ওখানে কোনো অবয়ব দেখা যাচ্ছে না। তখন এই নয়ন ভাই সব ঘটনা খুলে বলেন বন্ধুদের কাছে। বন্ধুরা বলে যে এই রাস্তার এক পাশে তো একটু জলাভূমির মতো মানে বিলের মতো, আর এক পাশে ফসলি জমি। যারা এখানে মাছ ধরতে আসে অনেকেই নাকি এই অবয়বটিকে দেখতে পেয়েছে। কাটা হাত, বিদঘুটে হাসি। বহু মানুষ স্পেশালি যারা মাছ ধরতে গিয়ে এই অবয়বটির দেখা তারা পান এবং অনেকেই ভয় পেয়েছেন। কিন্তু তুমি তো মাছ ধরতে তো যাওনি, একমাত্র তুমি ব্যতিক্রম যে মাছ ধরতে আসা ছাড়া ভয় পেয়েছো। তো যাই হোক, বন্ধুরা তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার পর উনি বাড়ির সদস্যদেরকে বলেছিলেন কি ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার পরে উনি অসুস্থ হননি, মানে জ্বর আসা বা এই টাইপের কোনো কিছু হয়নি। এই ঘটনার কয়েকদিন পরে উনি সৌদি আরবে চলে আসেন। তো এখানে আরো একটি বিষয়, সেটি হলো ওনারা যখন ওখানে গিয়েছেন, যাওয়ার পরে এই তারেক ভাই যখন বন্ধুদেরকে দেখিয়েছিলেন যে ওই মেয়েটির কাটা হাত থেকে যে রক্ত পড়েছে সেখানে রক্তের একটা প্রবাহ সৃষ্টি হয়ে গিয়েছিল, মানে মাটিতে পড়ে মনে হচ্ছে একটা নালার মতো সৃষ্টি হয়ে গিয়েছিল, কিন্তু ওইখানে কিন্তু এক ফোঁটা রক্ত ওনারা গিয়ে সেখানে পাননি। তখন তারেক ভাই খুবই অবাক হয়েছিলেন যে আমি নিজের চোখে দেখলাম যে রক্তের প্রবাহ সৃষ্টি হয়েছে, কিন্তু এখানে সব মনে হচ্ছে ভোজবাজির মতো মিলিয়ে গিয়েছে। এও সম্ভব? প্রিয় লিসেনার্স, সম্ভব। কারণ জিনেরা এক ধরনের মায়াজাল সৃষ্টি করে, ঝড় সৃষ্টি করতে পারে, তুফান সৃষ্টি করবে, ভূমিকম্প সৃষ্টি করবে, কিন্তু এগুলো সবই আমাদের মানে দৃষ্টির একটা ভ্রম সৃষ্টি করে, যার ফলে আমরা ঠিক বুঝতে পারি না অ্যাকচুয়ালি কি ঘটছে। মনে হচ্ছে সব ধ্বংস হয়ে যাচ্ছে, আসলে কিছুই না। আর এ ধরনের মায়াজাল সৃষ্টি করে মানুষকে তারা ভয় দেখায়, বিপদে ফেলে। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানে বিশেষ বিশেষ কিছু ধরনের পিশাচ প্রকৃতির জিন থাকে যাদের কাজ হচ্ছে মানুষকে ভয় দেখানো, তারা ওই জায়গাটাতেই থাকে। এরকম অসংখ্য জায়গা প্রিয় লিসেনার্স আপনারাও খুঁজলে পাবেন যেখানে স্পেসিফিক ধরনের কোন জিনকে দেখা যায়। যেমন আমরা বেশ কিছুদিন আগে বাঞ্ছারামপুরের একটি ঘটনা শেয়ার করেছিলাম, সেখানে 2 মাথাওয়ালা একটা পিশাচের ঘটনা আমরা জেনেছিলাম সেখানে। তো এই ধরনের বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ ধরনের কিছু জিনদের উপস্থিতি থাকে যারা মানুষকে ভয় দেখায়। আর এই ধরনের ভয়ের ক্ষেত্রে যে কাজটি করতে হয় সেটি হলো যে সামনে যদি কোনো কিছু চলে আসে আমরা সেটা অতিক্রম না করে চেষ্টা করবো ওখানে দাঁড়িয়ে থেকে দোয়া পড়ার জন্য। দোয়ার একটা প্রভাবে মহান আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় ওই জিনিসটি চলে যেতে বাধ্য হবে, কিন্তু ওই জিনিসটি ক্রস করতে গেলেই আমরা ক্ষতির মুখোমুখি হতে পারি। ইতিপূর্বে এই ধরনের ঘটনাও কিন্তু আমরা শেয়ার করেছি। আমরা চেষ্টা করবো ওই জিনিসটি ক্রস করে না যাওয়ার জন্য। আমরা দূর থেকে যখন বুঝতে পারবো বিষয়টি অস্বাভাবিক তখন সেখানে দাঁড়িয়ে থেকেই আমরা যেই দোয়া দুরূদ পারি, স্পেশালি আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, যদি কারো সূরা ইয়াসিন মুখস্থ থাকে, যদি সূরা বাকারা মুখস্থ থাকে, এই জিনিসগুলো আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি কারো মুখস্থ নাও থাকে, ইনস্ট্যান্ট মোবাইলে যদি আমাদের নেট কানেকশন থাকে সেখানে ইউটিউবে ঢুকে কিন্তু আমরা এটা মোবাইলে ছেড়ে দিতে পারি। আর সবাই চেষ্টা করবেন মোবাইলে এই টাইপের দোয়াগুলো মানে রাখার জন্য। সবসময় আসলে যে আমরা পড়তে পারবো বিষয়টা এমন নয়। আর এই ধরনের সিচুয়েশনগুলোতে আসলে মোবাইল অনেক সময় বন্ধ হয়ে যায়, ফ্ল্যাশ লাইট কাজ করে না, এই ধরনের ঘটনাও ঘটতে পারে। তারপরেও আমরা এই দোয়াগুলো আমাদের সাথে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, আশা করছি
সৌদি আরব থেকে পাঠানো নয়ন ভাইয়ের এই ঘটনা যেটি তারেক ভাইয়ের সাথে ঘটেছিল, ঘটনাটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং আমরা আমাদের যদি কখনো সামনে এই ধরনের বিষয় সামনে চলেও আসে, চেষ্টা করব ইনশাআল্লাহ স্টিল সেখানে দাঁড়িয়ে থেকে এই ঘটনাটি মোকাবেলা করার জন্য, মোকাবেলা বলতে দোয়া পড়ার জন্য, সেটা অতিক্রম করার চেষ্টা পারতপক্ষে করব না। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি বগুড়া থেকে আমাদেরকে পাঠিয়েছেন আমিনুল ইসলাম আশিক ভাই। এটি ওনার পাঠানো আমাদের চ্যানেলে প্রথম ঘটনা। তিনি বলেছেন ভালো লাগলে এই ঘটনাটি যেন আমি বলি এবং লিসেনারদের সাথে শেয়ার করি। তো ঘটনাটি একদম গ্রাম কেন্দ্রিক একটি ঘটনা, সত্য ঘটনা আমার কাছে মনে হয়েছে, আর এই কারণে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। গ্রাম কেন্দ্রিক ঘটনা সবসময় একটু অন্যরকম হয়, কিছু কিছু ক্ষেত্রে খুব পরিচিত হয়, কখনো কখনো অপরিচিত হয়, কিছু কিছু বিষয় কোনো কোনো ঘটনার সাথে মিলও থাকে, আর আমরা এই ধরনের ভৌতিক ঘটনা শুনেই আসলে অভ্যস্ত। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাচ্ছি। এই ঘটনাটি মূলত এই আমিনুল ইসলাম আশিক ভাই উনি ওনার বাবার কাছ থেকে শুনেছিলেন, আর ওনার বাবার কাছ থেকে যেভাবে শুনেছিলেন উনি সেভাবেই বলার চেষ্টা করেছেন বলে আমাদেরকে উল্লেখ করেছেন। ঘটনাটি ঘটে বগুড়া জেলার মাদলা ইউনিয়নের দড়িনন্দ নামক একটি গ্রামে, আর ঘটনাটির সময়কাল 1980 সালের পরের দিকে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম কালু। আসলে লোকজন তাকে এই নামেই ডাকে, তার আসল নাম কি এটি অনেক লোকই জানতো না। আর স্থানীয় তালুকদার বাড়ি নামে একটি প্রভাবশালী পরিবার ছিল, তাদের অনেক ভূ সম্পত্তি ছিল। এই তালুকদার বাড়িতেই এই কালু কাজ করত, মূলত ক্ষেত খামারের কাজগুলোই কালু করত। ঘটনাটি যখন ঘটে তখন শীতকাল চলছিল। ওই গ্রামটি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। আর ওই সময় মানে 80-র দশকের দিকে এখনকার মতো এত সুন্দর ট্রান্সপোর্ট ব্যবস্থা ছিল না, যার কারণে লোকজন পায়ে হেঁটেই শহরের দিকে আসা যাওয়া করতেন আর কি। গ্রামের অন্য যে চাষিরা ছিল বা অন্যান্য যে কৃষক পরিবাররা ছিল বা গৃহস্থ পরিবার ছিল, তারা শীতকালে মূলত ফুলকপি এবং বাঁধাকপি এই দুটি চাষ করতেন, মানে এই দুটি কপির চাষ করতেন। আর এগুলো তারা সারাদিন কাটাকাটি করার পরে সুন্দর করে তাদের মতো করে একটা সুন্দর একটা প্যাকেজিং সিস্টেম করে নিতেন এবং ফজরের নামাজের পর সবাই শহরের উদ্দেশ্যে রওনা দিতেন আর ঢাকার গাড়িতে তুলে দিতেন। ওই জিনিসগুলো ঢাকার বিভিন্ন বড় বড় বাজার, স্পেশালি কারণ বাজার, শ্যাম বাজার, তো এই রকম বাজারগুলোতে চলে আসতো, বিভিন্ন আড়তে চলে আসতো। তো এটা মূলত ওখানকার ম্যাক্সিমাম চাষিরাই এভাবে সবজিগুলো বিক্রি করতেন। আর সাধারণত চাষিরা একসাথে কয়েকজন মিলে বের হতেন। তো এমনই এক রাতে একটি ঘটনা ঘটে ওই কালুর সাথে। রাত আনুমানিক কয়টা বাজে তখন কালু জানতো না, হঠাৎ করে কালুর ঘুম ভেঙে যায়। তো তিনি চিন্তা করেন যে কি ব্যাপার, এতক্ষণ ঘুমালাম, কেউ তো আমাকে ডাকলো না, আমাকে কি আমার পরিচিত জনরা না নিয়েই আজকে চলে গেল নাকি শহরের দিকে। তো উনি ঘুম থেকে উঠে পড়েন এবং উঠে যখন ঘরের বাইরে যান তখন দেখেন বাইরে তখনও বেশ অন্ধকার। উনি ভাবেন ফজর আজান হয়ে গেছে, হয়তো একটু পরেই সকাল হয়ে যাবে, তো অন্ধকার রয়েছে, এখন আর একটু ঘুমাবো না, থাক ঘুমানোর দরকার নাই, যেহেতু উঠেই পড়েছি আমি চলে যাই। যেহেতু ওনাদের যেই একটা বিশেষ প্যাকেজিং সিস্টেম, এটাকে ওনার স্থানীয়ভাবে ভার বলতো, ভার। তো ওনার ওই কপির ভার নিয়ে উনি শহরের উদ্দেশ্যে রওনা দেন। বাড়ির অন্য সদস্যদেরকেও তারা উনি ডাকেননি, কারণ তখনও তো আসলে সকাল হয়নি। চিন্তা করলেন যে ঠিক আছে, আমার পরিবার বা পরিবারের অন্য সদস্যদের আছে, তারা ঘুমাক। তো উনি রওনা দেন। এদিকে কয়টা বাজে উনি কিন্তু জানেন না, তবে তথ্য যতটুকু পাওয়া গিয়েছিল পরবর্তীতে, তখন রাত প্রায় 3টা কি 3:30 এরকম বাজে। তো যাই হোক, উনি বাইরে বের হন। বাইরে বের হয়ে উনি হাঁটা শুরু করেন। তার বাড়ি থেকে 10 মিনিট দূরত্বে, কিলোমিটার না, 10 মিনিট হেঁটে গেলে একটু দূরে একটি বাগান পড়ে, আর ওই বাগানের মাঝখান দিয়েই রাস্তা। তো উনি সামনের দিকে আগাবেন, হঠাৎ করে উনি দেখেন যে একটি বড় সড়ো কালো বিড়াল ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি যতই এগোচ্ছেন ওই বিড়ালটা কিন্তু এখান থেকে নড়ছে না, স্থিরভাবে দাঁড়িয়ে আছে, একটু নড়াচড়া করছে না তার আগমন দেখেও। বিড়ালটির অবস্থা দেখে মনে হচ্ছিল ওই বিড়ালটি আসলে কালু সাহেবের জন্যই অপেক্ষা করছিল। বিড়ালের মধ্যে খুব একটা গাম্ভীর্য, ধীর স্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল। যতই কাছাকাছি আসুক না কেন, ওই বিড়ালটির মধ্যে কোনো ধরনের ভাবান্তর হয় না, সে একচুল নড়েও না। এদিকে এই কালু সাহেব তিনি চিন্তা করলেন, এই বিড়ালটি বসে আছে, কিন্তু
একটু নড়াচড়া করছে না। তো উনি কি করেন, ওই বিড়ালটির সাইড দিয়ে চলে যান। ওই বিড়ালটিকে তিনি প্রথমে কিছু বলেন না, কিন্তু যখনই দেখেন যে বিড়ালটি সাইড দিয়ে চলে যাচ্ছে, মানে ওই সময় বিড়ালটি যে কাজটি করে সেটা হলো বিড়ালটি লাফ দিয়ে এসে বিড়ালের সামনের 2 পা দিয়ে ওই কালুর পা জড়িয়ে ধরে। মানে আক্রমণ করেনি বা আঁচড়ও দিচ্ছিল না, কিন্তু পা জড়িয়ে ধরে এবং পায়ের সাথে ঝুলে থাকে, কোনোভাবেই তাকে সামনে এগোতে দেয় না। তখন এই কালু যে কাজটি করে যে সে খুব বিরক্ত হয়, চিন্তা করে যে এই আপদটা আবার কোত্থেকে এলো, আমাকে দ্রুত শহরে যেতে হবে, সবজি বিক্রি করতে হবে। সে আসলে অত সাত পাঁচ ভাবে না, সে চিন্তা করে বিড়ালকে আমার পা থেকে ছাড়াতে হবে। সে যে কাজটি করে, মানে যে পায়ে ওই বিড়ালটি জড়িয়েছিল আর কি, সে ওই পা উঁচু করেই মানে সজোরে একটি কিক মারে, মানে একটা ঝাড়া দেয় আর কি। তো যখন ঝাড়া দিয়েছে বা কিকের মতো মেরেছে, তখন তার পায়ের সামনের অংশটা ওই বিড়ালের পেটে লেগেছে, এটা সে ফিল করেছে। এবং সে যখন জোরে পাটা কিকের মতো মেরেছে, তখন বিড়ালটি দূরে গিয়ে একটি গাছের সাথে বাড়ি খায়, কারণ রাস্তার পাশে একটি গাছ ছিল, গাছের সাথে বাড়ি খায়। এবং বাড়ি খেয়ে বিড়ালটি শব্দ করে ওঠে, মানে সে প্রচন্ড ব্যথা পেয়েছে এমন একটি শব্দ। এবং এরপরে ওই বিড়ালটিকে সে আর দীর্ঘ পথের মধ্যে কোথাও দেখে না। আর উনি যখন এগিয়ে যাচ্ছিলেন, তারপরে উনি কিন্তু বিষয়টা অস্বাভাবিকভাবে নেননি, একদম স্বাভাবিকভাবে নিচ্ছিলেন। উনি এগোতে এগোতে কুত্তাগাড়ি নামক একটা জায়গা আছে, স্থানীয় নাম আর কি, অ্যাকচুয়ালি সেটার নাম কি এটি আমাকে লেখেননি। তো ওই জায়গাটাতে একটা সময় নাকি অনেক ভয় ছিল, দিনের বেলাতেও মানুষ ওই জায়গাতে সহজে যেতে চাইতো না, আর সন্ধ্যার পরে তো প্রশ্নই নেই। আর ওই দিক দিয়ে যাওয়ার সময় আশেপাশে অসংখ্য তাল গাছ রয়েছে, প্রায় 1 কিলোমিটারের মতো জায়গা, দুপাশে অসংখ্য তাল গাছ রয়েছে। তিনি যখন হাঁটতে হাঁটতে ওই কুত্তাগাড়ি জায়গায় প্রবেশ করেন, তখন হঠাৎ করে রাস্তার মাঝখানে লম্বা একজন সুদর্শন ব্যক্তি, সাদা জব্বা পরা, তার সামনে এসে দাঁড়ায়। তো কালু চমকে ওঠে। তো জুব্বা পরা লোকটি কালুকে উদ্দেশ্য করে বলেন, তোর সামনে তো ভয়ঙ্কর বিপদ রে, তুই আর 1 চুলো সামনে আগাবি না, সোজা ঘুরে তোর বাড়িতে চলে যা। যখন সামনে এরকম হঠাৎ করে অপরিচিত এমন একটা মানুষকে সে দেখে, ওই শীতের মধ্যেও কালু প্রচন্ড ঘামা শুরু করে। কালু কিন্তু অনেক সাহসী মানুষ ছিলেন এবং উনি এই সমস্ত টুকটাক সমস্যাগুলোতে আসলে ভয় পেতেন না, একদম স্বাভাবিকভাবেই নিতেন। তো উনি যে কাজটি করেন, আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেন এবং সামনেও ফু দেন। উনি দেখেন ওই জুব্বা পরা লোকটি আর নেই। তো উনি ভেবেছেন যে ঘটনাটা এখানেই শেষ, আর এরকম রাতের বেলা টুকটাক ঘটনা ঘটেই। তবে মূল ঘটনাটা আসলে এখান থেকেই শুরু, যে ওনার যে সমস্যাটা। উনি যখন কুত্তাগাড়ি পার হয়ে নিশ্চিন্তপুর নামক একটা জায়গা, এই নিশ্চিন্তপুরের বর্তমান নাম হচ্ছে ঢাকন্তা, এইখানে যখন প্রবেশ করেন, তখন তিনি দেখতে পান যে সাদা চুল এবং পরনে সাদা শাড়ি পরিহিত একজন মহিলা কুয়া থেকে পানি তুলে গোসল করছে। এই কুয়াটা ওই আশেপাশে 2-3 গ্রামের লোকজন ব্যবহার করত খাবার পানির জন্য বা বিভিন্ন কারণে। ওই কুয়াটা কিন্তু খুব ভালো করেই কালু চিনত। তো কুয়ার পাশ দিয়ে যখন যাচ্ছিল, তখন ওই মহিলা বলে ওঠে, কিরে কালু, এত নিষেধ করা হলো, তুই কারো কথা শুনলি না? তুই অসময়ে বাড়ি থেকে বের হয়েছিস। ভুল সময় বাড়ি থেকে বের হলে অনেক বিপদ আপদ ঘটে। তোর ভালোর জন্য এতগুলো ঘটনা ঘটিয়ে আমরা তোকে বাড়িতে ফেরানোর চেষ্টা করলাম, তুই তো কথাই শুনলি না। বরং তুই কি কাজটা করলি, তুই আমার ভাইকে এত জোরে আঘাত করলি যে ওর অবস্থা সংকটাপন্ন। এই কাজটি তুই কেন করলি? সামনে কি বিপদ আছে বা না আছে সেটা তো পরের বিষয়। এখন বল, এই কাজের জন্য তোকে কি শাস্তি দেব? তুই তো খুব সাহসী মানুষ, তোর তো অনেক অভিজ্ঞতা, এই কাজটি কেন করলি? এদিকে কালু সে দেখতে পাচ্ছে যে ওই মহিলাটি ঘুরে মানে পিঠটা পেছন দিকে, ওই মহিলা কথা বলছে বেশ মানে কর্কশ কণ্ঠ, মোটা কণ্ঠ, কিন্তু ওই মহিলার মুখ সে দেখাচ্ছে না। কিন্তু ওই মহিলাটি যখন বলে ওঠে যে বল, এখন তোকে কে বাঁচাবে? তোকে তো আমরাই বাঁচানোর জন্য এসেছিলাম, এইবার তোকে কে বাঁচাবে? এই বলে ওই মহিলাটি যখন ঘুরে তাকায়, তখনই ওই কালু প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওঠে। ও মাগো বলে চিৎকার দেয়, তার চিৎকার অনেক দূর থেকে শোনা গিয়েছিল। এরপর সে অজ্ঞান হয়ে যায়। তো কিছু সময় পরে গ্রামের অন্য কৃষকরা যখন তাদের ওই সবজি নিয়ে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ভোরবেলাতে, তখন ওই চাষিরা কালুকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পায়। তখন যেহেতু সবাই কাজে যাচ্ছিল, তা ওখান থেকে ধরাধরি করে তাকে উঠিয়ে পাশের একটি গ্রামে না মানে বাড়িতে বুঝিয়ে দিয়ে যায় যে একে এখানে পাওয়া গেছে, আমরা তো সবজি নিয়ে যাচ্ছি, দ্রুত যেতে হবে, না তো ট্রাক ছেড়ে দেবে। তো ওনারা ওখান থেকে চলে যায়। তখন তার যখন জ্ঞান আসে, তখন তিনি দেখতে পান যে তাকে ওই তালুকদার বাড়িতে নিয়ে আসা হয়েছে। মানে তার সেন্সলেস অবস্থাতেই লোকজন যখন বোঝে যে এ তো তালুকদার বাড়ির লোক, তখন তারা তাকে তালুকদার বাড়িতে দিয়ে যায়। আর সেন্স আসার পরে সে তালুকদার বাড়িতে নিজেকে আবিষ্কার করে, আর কি ঘটনা ঘটেছে সে মোটামুটি সবাইকে বলে।
কিন্তু ওই দিন সন্ধ্যায় তার এমন জ্বর শুরু হয়, কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। তালুকদার বাড়ি থেকে চেষ্টা করা হচ্ছিল তাকে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করানোর জন্য, তাদের যেটা দায়িত্ব ছিল, কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করলেও এই কালু কিন্তু সুস্থ হচ্ছিল না। সপ্তাহখানেকের মধ্যে কালুর শরীরের অস্বাভাবিক রকমের পরিবর্তন ঘটে, শুকিয়ে একদম জীর্ণ শীর্ণ হয়ে যায়, কোনো কাজই করতে পারতো না। সে সুঠাম দেহি কালু কয়েক সপ্তাহের মধ্যে এমন হয়ে যায় যেন একটা জীবন্ত কঙ্কাল হেঁটে যাচ্ছে। তো পরবর্তীতে হুজুর দেখানো হয়। শুরুতে আসলে এই বিষয়গুলো মানে তালুকদার বাড়ির লোকেরা তার ট্রিটমেন্ট, ডাক্তারি ট্রিটমেন্ট করিয়েছিল। পরবর্তীতে হুজুর দেখানো হয়। তো হুজুর দেখানোর পর হুজুর বলেন যে তুমি যে কাজটি করেছো খুবই একটা ভয়ানক কাজ করে ফেলেছো। তুমি লাথি দিয়ে যে বিড়ালটাকে ফেলে দিয়েছিলে ওইটা আসলে ভালো ছিল, কারণ তুমি অসময় বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলে, সামনে ভয়ানক কিছু পিশাচ জিন ছিল যেগুলো তোমার অনেক বড় ক্ষতি করতো। এই কারণে ভালো জিনগুলো তোমাকে বারবার ফেরানোর চেষ্টা করছিল। তুমি যখন ওই লাথি দিয়ে ফেলে দিয়েছিলে ওই জিনটি আসলে বয়সে কম ছিল, তোমার লাথি খেয়ে সে প্রচন্ড ব্যথা পায় এবং সে মারা যায়। আর এর প্রতিশোধ হিসেবেই ওই জিনেরা তোমার উপর চড়াও হয়েছে। তখন সবাই বলে যে তাহলে ওই জিনদেরকে একটু বুঝিয়ে বলুন, যেহেতু ইচ্ছা করে করেনি। জিন ওই জিনদেরকে হুজুর তার জিনের মাধ্যমে কমিউনিকেশন স্থাপন করতে সক্ষম হন, কিন্তু ওই জিনেরা জানান যে আমরা তার ভালোর জন্য করেছিলাম, কিন্তু সে কাজটি ভালো করেনি। আর যেহেতু সে মেরে ফেলেছে, ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবেই হোক, আমরা ওর জীবন নিয়েই ছাড়বো। এর থেকে আর কোনো হবে না, এর কোনো সমাধান নাই। আমরা তোর ক্ষতি করার জন্য আসি নাই, ওর ভালোর জন্য এসেছে। ওর তো বোঝা উচিত ছিল আমরা যদি আমাদের রূপে তার সামনে আসতাম তাহলে তো ভয়ই মারা যেত। আমরা তো সেটাও করিনি। প্রথমে তো বিড়ালের বেশে এসেছি, ওই বিড়ালটা তাকে আক্রমণও করেনি। তারপরে আমরা আমাদের বেশে এসেছি, তাও একটা ভালো চেহারার মানুষের রূপ ধরে, যাতে করে ভয় না পায়। তারপরেও কথা শুনে নাই। আমাদের একজনকে আঘাত করার পরেও আমরা চেষ্টা করেছি, সে কথা শুনে নেই। ও তো আমাদের কোনো উপকারের মূল্যায়ন করেনি, সুতরাং ওকে মরতেই হবে। তাই হোক, হুজুর অনেক বুঝিয়ে শুনিয়ে জিনদেরকে ওই সময়ের মতো তাড়িয়ে দেন, কিন্তু জিনরা বলে যায় যে সুযোগ পেলে আমরা কিন্তু ছাড়বো না। এই ঘটনার মাস তিনেকের মধ্যে কালু আবার আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, তার বডি আবার স্বাভাবিক হতে শুরু করে। এর মধ্যে সে একটি পুকুরে মাছ ধরতে নামে দিনের বেলা। ওই পুকুরের নাম হলো দামাগাড়ি। আর সে যখন ওই পুকুরের মধ্যে নামে, ওই পুকুরে কিন্তু খুব বেশি পানি ছিল না, কাদা ছিল আর কোমর পর্যন্ত পানি ছিল। এর মধ্যেই কালুকে ওই কাদার মধ্যে পাওয়া যায়, কিন্তু মৃত অবস্থায়। কিভাবে মাছ ধরতে গিয়ে সে কাদার মধ্যে ঢুকে আর উঠতে পারেনি এটি কেউ বলতে পারে না। তবে সবাই ধারণা করে যে কালুকে ওই জিনেরাই হত্যা করেছে সুযোগ পেয়ে। তারা হত্যার বদলে হত্যা, তারা প্রতিশোধ নিয়েছে। তো প্রিয় লিসেনার্স, একটি বিষয় এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, সেটি হলো যে কখনো যদি দেখি এই ধরনের ঘটনাগুলো আমাদের সাথে ঘটছে, যে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার পর কোনো কারণে আমরা এমন কোনো প্রতিবন্ধকতা পেলাম, বিশেষ করে এই যে ধরনের কোনো বিড়াল বা কিছু আমাদের পথ আগলে দাঁড়িয়ে যেতে দিচ্ছে না, আমাদের উচিত সেখান থেকে ফেরত আসা, যদি সেটা আমাদের কাছে খুব বেশি অস্বাভাবিক রকমের মনে না হয়। এই সম্পর্কিত একটি ছোট্ট বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ঘটনাটি আগে আমি বলেছি কিনা আমি ঠিক জানি না। আমার এক নানা ছিলেন, তার নাম হলো ডক্টর শামসুর রহমান। উনি মারা গেছেন বছরখানেক হলো। তো উনি অত্যন্ত শিক্ষিত একজন মানুষ ছিলেন। উনি একটি কলেজের অধ্যক্ষ ছিলেন এবং মিশর থেকে উনি ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছিলেন। উনি যখন ওনার বাড়ি রাজবাড়ি এবং রাজবাড়ির বেলগাছি নামক একটি গ্রামে, তো ওই বেলগাছি থেকে উনি রাতের বেলা একদিন ফিরছিলেন, আর একটা গ্রামে যাচ্ছিলেন ওনার আর এক আত্মীয় বাড়িতে। তো উনি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে রাস্তার সামনে একটি বড় বিড়াল দেখতে পান। তো উনি যেহেতু খুব এডুকেটেড একজন মানুষ ছিলেন, উনি এসব জিন ভূত এগুলো বিশ্বাস করতেন না, আর বিড়ালও উনি খুব একটা পছন্দ করতেন না। তো উনি রাস্তার মাঝখানে একটা বিড়াল দেখতে পান। তো বিড়ালটি বারবার ওনার পথ আগলে দাঁড়াচ্ছিল। তো উনি বারবার ওই বিড়ালটিকে তাড়ানোর চেষ্টা করছিলেন। তো একটি পর্যায়ে কি হয়, বিড়ালটি সাঁ করে দৌড় দিয়ে সামনে চলে যায়। তো উনি চিন্তা করেন যাই হোক, আপদ বিদায় হয়েছে। উনি বেশ প্রায় কোয়ার্টার কিলোমিটার হাঁটার পরে আবার ওই বিড়ালটি দেখতে পান। তিনি দেখেন ওই বিড়ালটির সামনে ভয়ানক একটি সাপ মরে পড়ে আছে এবং বিড়ালটির মুখে রক্ত। তার মানে হচ্ছে এই সাপটি সামনে অপেক্ষা করছিল কোনো কারণে, বা সেটি স্বাভাবিক সাপও হতে পারে বা অন্যরকম কিছু হতে পারে। তো এই বিড়ালটি ওনার ওই পথ থেকে ফেরানোর চেষ্টা করছিল। উনি যখন কোনোভাবেই সেটা মানছিলেন না, এই জন্য বিড়াল আগে চলে গিয়ে ওই সাপটিকে হত্যা করে। তো উনি যখন এইটি দেখেন, দেখার পরে ওই বিড়ালটি কি করে, রাস্তা থেকে নেমে মাঠের মধ্যে চলে যায়। ওই মাঠের আশেপাশে কিছু বাড়ি ছিল, তখন রাত কিন্তু অনেক। উনি ওই বিড়ালের পিছু পিছু যাওয়ার চেষ্টা করেন। ওই রাতের বেলা গ্রামের মানুষদেরকে বিভিন্ন বাড়ি থেকে ঘুম থেকে টেনে তোলেন,
যে এরকম একটা বিড়াল এই ঘটনা ঘটেছে মাত্র, এই ধরনের কোনো বিড়াল তোমরা দেখেছো কিনা? কেউ বলতে পারে না যে না, তো এই ধরনের বিড়াল আমরা তো সচরাচর দেখি না। উনি পরবর্তী দিন সকালবেলা ওই বিড়ালটাকে অনেক খুঁজেছেন, অনেক, কিন্তু ওই বিড়ালটি উনি আর কখনোই দেখতে পাননি। এবং ওই গ্রামের সকলে বলেছে এই টাইপের বিড়াল বা এরকম সাইজের বিড়াল বা এই রঙের বিড়াল তারা এই গ্রামে দেখেননি। দেখলে তো অবশ্যই কেউ না কেউ বলতো। পুরো গ্রাম উনি চষে ফেলেছিলেন, কিন্তু উনি বিড়ালটিকে আর পাননি। প্রিয় লিসেনার্স, এই ঘটনা ঘটার পর উনি এই প্যারানরমাল কিছু বিষয় বিশ্বাস করা শুরু করেন। এই বিষয়টি উনি আমাকে অনেক আগে বলেছিলেন, আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা উনি আমাকে বলেছিলেন। তো প্রায় 20 বছর, 20 বা 18 বছর হবে আর কি। তো ওইটা আমার মাথায় ছিল। তো আজকের এই ঘটনার পরে ওই বিষয়টি আমার আবার মনে আসলো। এই ঘটনাটি আমি আগে কোথাও বলেছিলাম কিনা আমার ঠিক মনেও নেই। তবে প্রিয় লিসেনার্স, রাতের বেলা এই ধরনের ঘটনা যদি আমরা দেখি, সবসময় যেটি খারাপ হবে তা নয়, এটি আমাদের জন্য ভালোও হতে পারে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মাগুরা জেলার শ্রীপুর থানা থেকে মোহাম্মদ সুমন ভাইয়া। এই ঘটনাটি আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা। আর এই ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে মিলন। এই মিলন উনি এই সুমন ভাইয়ের পাশের গ্রামের সম্পর্কে বড় ভাই হয় আর কি। এবং ওনার সাথে ঘটে যাওয়া, এই মিলন ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, এই ঘটনাটি এই মিলন ভাই কথা প্রসঙ্গে একদিন এই সুমন ভাইয়া এবং তার বন্ধুর সাথে শেয়ার করছিলেন। এবং সেই ঘটনাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ঘটনাটি যেদিন ঘটে, যে রাতে ঘটে, ওই দিন দিনের বেলা উনি ওনার বোনকে নিয়ে হসপিটালে গিয়েছিলেন। ওনার বোন ছিলেন অন্তঃসত্ত্বা। একদিন সন্ধ্যাবেলা, ঘটনাটি যেদিন ঘটে ওই দিন সন্ধ্যাবেলা হঠাৎ করে ওনার বোনের প্রসব বেদনা শুরু হয়ে যায়। তো ওনারা চেষ্টা করেছিলেন যেন নর্মাল ডেলিভারি হয়, কিন্তু অনেক চেষ্টা করার পরও যখন নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল না, তখন তারা বুঝতে পারলেন এখন সিজার করা ছাড়া আর কোনো উপায় নেই। তখন তাড়াহুড়া করে, অনেক কিছু আসলে ব্যস্ততার সময় মাথায় থাকে না, অনেক প্রয়োজনীয় জিনিস মানুষ নিতেও ভুলে যায়, এই জন্য খুব তাড়াহুড়া করে ওনারা ওনার বোনকে নিয়ে মাগুরা সদর হসপিটালে চলে যান। আর ওনাদের বাড়ি ছিল মাগুরা জেলার শ্রীপুর থানার বড়ালিদাহ গ্রামে। তো সেখান থেকে মাগুরা সদর হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়, ওনার বোনকে। ওখানে নেবার পর মিলন ভাইয়ের মনে পড়ে যে যখন উনি রওনা দিয়েছেন তখন পর্যাপ্ত পরিমাণ টাকা উনি নিয়ে আসেননি, যদিও বা বাড়িতে টাকা ছিল। আর হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পারেন যে এই সিজার করতে গেলে আরো বেশি টাকা প্রয়োজন, যেটা এই মুহূর্তে ওনার কাছে নেই, কিন্তু বাড়িতে আছে। এই কারণে উনি হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং কথা বলে আশ্বস্ত করেন যে আপনারা সিজারের কাজটি শুরু করেন, আমি বাড়িতে যাচ্ছি এখনই, বাড়িতে গিয়ে যত দ্রুত সম্ভব আমি টাকা নিয়ে চলে আসব, সুতরাং আপনাদের বিল পরিশোধ সংক্রান্ত দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, হসপিটাল কর্তৃপক্ষ রাজি হন আর ওনার বোনের চিকিৎসাও চলতে থাকে। এদিকে উনি বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যান যে বাড়িতে গিয়ে দ্রুত টাকা নিয়ে আসবেন। তো মাগুরা সদর থেকে বাসে করে উনি ওয়াপ্তা নামক একটি স্ট্যান্ডে নামেন। মূলত ওনার বাড়ি যেতে হলে ওই স্ট্যান্ডেই নামতে হবে। ওখানে নামার পর উনি দেখেন ওখানে ওই সময়টাতে কোনো প্রকার যানবাহন নেই। রাত তখন আনুমানিক 11টা বাজে। তো উনি অনেক সময় গাড়ির জন্য অপেক্ষা করছেন। দীর্ঘ সময় অপেক্ষা করে যখন গাড়ি পান না, তখন মনে মনে ভাবেন যে জ্যোৎস্না রাত, প্রায় হেঁটেই বাড়ি চলে যাই। ওয়াপ্তা স্ট্যান্ড থেকে ওনার বাড়ি 8 থেকে 10 কিলোমিটার। হাঁটাহাঁটিতে ওনার খুব একটা অসুবিধা ছিল না। তো মিলন ভাই হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে মধুপুর নামক একটি বাজারে এসে পৌঁছান। ছোট্ট একটি বাজার, কয়েকটা দোকান রয়েছে ওখানে। তো ওখানকার মানুষজন সন্ধ্যার পরপরই দোকানপাট বন্ধ করে সবাই যে যার বাড়িতে চলে যায়। এই কারণে ওই সময়টাতে উনি আসলে কোনো দোকান সেভাবে খোলা পাননি বললেই চলে। বাজারে অনেক পুরাতন বিশাল একটা বড় বটগাছ আছে। মিলন ভাই মধুপুর বাজারে আসার পর তিনি খেয়াল করেন রাস্তার মাঝখানে ধুতি পরা একটা লোক ত্রিশূল জাতীয় কিছু একটা জিনিস হাতে নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছেন। মিলন ভাই ওটা দেখার সাথে সাথে থমকে যান। উনি চিন্তা করতে থাকেন কি জিনিস এটা হতে পারে, এটা কি মানুষ নাকি অন্য কিছু? মানুষের মতোই তো মনে হচ্ছে, কিন্তু আবার মনে হচ্ছে না কোনো একটা প্রাণী জাতীয় কিছু হয় কিনা।
এরকম চিন্তা ভাবনা করছেন, হঠাৎ করে পেছন থেকে একটি মোটরসাইকেলের আলো দেখা যাচ্ছিল, এবং যখন ওই আলোটা সামনে এসে পড়ে তখন ওই জিনিসটা যেটাকে দেখে উনি থমকে গিয়েছিলেন সেটি উধাও হয়ে যায়। মোটরসাইকেলের যিনি ড্রাইভার ছিলেন তিনি মিলন ভাইয়ের 20 থেকে 30 হাত দূরত্বে মোটরসাইকেল থামিয়ে দেন, মানে পেছন দিকে উনি থামিয়ে দেন। এটা ভেবে যে মিলন ভাইকে ওই মোটরসাইকেল ড্রাইভার ডাকাত মনে করেছেন, কারণ ওই রাস্তাঘাটে অনেক সময় ডাকাতি হয়, মোটরসাইকেল ছিনতাই হয়। তো এই জন্য উনি 20-30 হাত দূরেই বাইকটা থামিয়ে দেন, বাইক ঘুরিয়ে আবার টান দেবেন, এরকম একটা অবস্থা। তো মিলন ভাই অবস্থা বুঝতে পেরেছিলেন। তো মিলন ভাই ওনার উদ্দেশ্যে বলেন যে ভাই কোনো সমস্যা নেই, আমি ডাকাত টাকাত কিছু না, আপনারা আপনাদের মতো চলে যান। যেহেতু ওই মানুষগুলো তার অপরিচিত ছিল, এই কারণে উনি ওই সময় লিফট চান নাই, কারণ এমনিতেই তারা ডাকাত মনে করেছে। তারপর যদি বলে যে আমাকে একটু এগিয়ে দেন, তাহলে তো আরো ভয়াবহ অবস্থা হতে পারে। এই কারণে মিলন ভাই ভদ্রতার খাতিরে তাদের কাছে লিফটও চাননি, চিন্তা করলেন যে আমি আবার একাই হেঁটে চলে যাব। তো ওই মোটরসাইকেল সেটা স্বাভাবিকভাবেই চলে যায়। ওদিকে মিলন ভাই চিন্তা করছেন যে আচ্ছা, যে জিনিসটা দেখলাম এই জিনিসটার কথা মোটরসাইকেল আরোহীদের তো আমি বলি নাই, কারণ বললে তারা তো ভয় পেতে পারেন, আবার তারা অন্যরকম চিন্তাও করতে পারেন, ভয় না পেয়ে তারা ভিন্ন রকমের কিছু মনে করতে পারেন, বিভিন্ন কারণে উনি আসলে বলেন নাই। তো উনি চিন্তা করেন যে এই মোটরসাইকেল আরোহীদের সাথে আবার কোনো ঝামেলা টামেলা হবে না তো। যাই হোক, উনি এরকম চিন্তা করতে করতে এগিয়ে যাচ্ছিলেন। বেশ খানিকটা পথ এগিয়ে যাবার পর ওই মধুপুর বাজারের কাছাকাছি একটা স্কুল আছে। ওই স্কুলের বারান্দায় গিয়ে একটি বারান্দার বেঞ্চের উপর মিলন ভাই বসে পড়েন। যেহেতু অনেকটা পথ উনি হেঁটেছেন, ক্লান্ত হয়ে গেছেন, উনি খেয়াল করলেন যে যেই জায়গাটাতে উনি বসে আছেন তার পাশে, মানে ওই বেঞ্চের পাশে আরেকটা বেঞ্চ রয়েছে, ওইটার উপরে একজন লোক শুয়ে আছে। মিলন ভাই ভাবলেন হয়তোবা এই ব্যক্তিটি স্কুলের নাইট গার্ড হবে, এই কারণে উনি এখানে শুয়ে আছেন। মিলন ভাইয়ের আবার একটা বদভ্যাস ছিল, উনি সিগারেট খেতেন। উনি যেহেতু অনেকটা পথ হেঁটে এসেছেন, বেঞ্চের উপর বসেছেন, এই জন্য চিন্তা করলেন যে একটা সিগারেট ধরাই। উনি যখনই পকেট থেকে সিগারেট এবং দেশলাই বের করে সিগারেট ধরিয়েছেন, এবং ধরানোর পরপরই উনি কি মনে করে আবার ওই বেঞ্চের দিকে তাকান, পাশের যে বেঞ্চটা ছিল, দেখেন যে একটু আগে যাকে দেখেছিলেন তিনি ওখানে নেই। মিলন ভাই আরো ভালো করে চারদিকে তাকিয়ে দেখেন যে এত তাড়াতাড়ি হেঁটে চলে যাবে, দৌড়েও তো এত তাড়াতাড়ি চলে যাওয়া সম্ভব নয়। মিলন ভাই বুঝতে পারলেন যে একটু আগে মোটরসাইকেল আরোহীরা আসার ঠিক আগ মুহূর্তে রাস্তার মাঝখানে ত্রিশূল নিয়ে একটা অবয়ব উনি দেখেছিলেন, আবার এখন একটা মানুষকে বা মানুষরূপী কাউকে শুয়ে থাকতে দেখলেন, এখন আবার হঠাৎ করে দেখা যাচ্ছে না। তো উনি মনে মনে ভাবলেন যে আজকে উনি কোন একটা বিপদে পড়ে গেছেন। উনি দ্রুত ওখান থেকে বের হয়ে একটি বিকল্প পথ ধরে হাঁটতে শুরু করেন, মানে মেইন রাস্তা না, একটু বিকল্প পথ। তবে এই পথে একটি ছোট্ট নদী পাড়ি দিতে হয়, নদীতে তেমন পানি নেই, খুব বড় জোর ওই সময় হাঁটু পর্যন্ত পানি হবে। তো উনি ওই দিক দিয়ে যাচ্ছিলেন। তো উনি যখন নদীর পাড়ে এসে পৌঁছান, এমনিতেও তো ওনাকে জুতা খুলে হাতে নিতে হবে, আর যেহেতু পানি কিছুটা ছিল, উনি পায়ের কাপড় গুছিয়ে হাঁটু পর্যন্ত তুলে নেন এবং তারপর নদীতে নেমে পড়েন। তো নদীটা ছোট ছিল, উনি যখন হাঁটতে হাঁটতে নদীর ঠিক মাঝখানে চলে এসেছেন, ঠিক তখনই উনি খেয়াল করেন সাদা কাপড়ে মোড়ানো লাশের মতো কিছু একটা পানির নিচে একবার ডুবে যায়, আর একবার ভেসে ওঠে, একবার ডুবে আবার ভেসে ওঠে। মিলন ভাই বুঝতে পারলেন যে এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না, কিন্তু ওনাকে তো নদীটা পার হতে হবে, উনি তো পেছন দিকেও ফিরে যেতে পারছেন না। উনি দৌড়াতে থাকেন। পানি তো খুব অল্প ছিল, আর নদীটাও শুরুতে বলেছি ছোট ছিল, উনি অল্প সময় দৌড়াই নদীটা পার হয়ে যান। তো উনি যখন দৌড়াচ্ছিলেন তখন পেছন থেকে মিলন ভাইয়ের নাম ধরে ওনার পরিচিত বিভিন্ন কণ্ঠে বলতে থাকে, মিলন দাঁড়া, দাঁড়া মিলন, কথা আছে, এভাবে বলতে থাকে। সকাল হলে মিলন ভাইকে তার বাড়ির পাশের একটি নিম গাছের নিচে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। বাড়ির লোকজন তাকে জিজ্ঞেস করে সে এখানে কেন, তাকে তো মাগুরা সদর হসপিটালে থাকার কথা। তখন মিলন ভাই বলে যে কি কারণে উনি সেখান থেকে বের হয়েছেন এবং পুরো রাস্তায় কি কি ঘটনা তার সাথে ঘটেছিল। যদিও বা এই ঘটনার পরে তিনি অসুস্থ হননি বা জ্বর টর এরকম তেমন কিছু তার আসেনি, তবে এটা সত্য যে একজন ভালো হুজুরের কাছে গিয়ে তাকে ঝাড়ফুঁক করানো হয়েছিল। যেহেতু রাতের বেলা উনি একা একা আসছিলেন এবং ওই রাস্তায় ওই সময় কেউ ছিল না, এই কারণে মূলত রাস্তায় থাকা বিভিন্ন ধরনের দুষ্টু জিন, যারা মানুষকে বিভিন্নভাবে ভয় দেখায়, বিভিন্নভাবে বিরক্ত করে,
তো এই ধরনের কিছু দুষ্টু জিনের খপ্পরে তিনি পড়েছিলেন। তবে উনি যদি ওই নদীটি দ্রুত পার না হতেন তাহলে হয়তোবা ওই নদীতে যেই অবয়বটা দেখেছিলেন কাফনে মোড়ানো একটি লাশের মতো কিছু একটা, এটি নাকি তার উপর আক্রমণ করতে পারত, হতে পারে পানির মধ্যে তাকে নিয়ে যেত। যদিও বা সেখানে পানি অনেক কম ছিল, কিন্তু দুর্ঘটনা হওয়ার একটা সমূহ সম্ভাবনা ছিল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই অবস্থা থেকে বাঁচিয়ে দিয়েছেন। তো এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সুমন ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যার নাম হচ্ছে আকাশ। তিনি বর্তমানে সৌদি আরবে থাকেন। তিনি এই ঘটনাটি অন্য একজন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছেন। সঙ্গত কারণে সেই ভাইয়ের নাম, ঠিকানা কোনো কিছুই উনি উল্লেখ করতে পারেননি। কারণ হচ্ছে এই বিষয়টি টোটালি সম্পূর্ণ হিডেন রাখার শর্তে এই ঘটনাটি উনি পেয়েছিলেন, যার কারণে অনেক বিষয়ই আমরা বলতে পারছি না। তবে মূল বিষয়টি মানে মূল ঘটনাটি আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। চলুন আমরা মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি যেই পরিবারের সাথে ঘটেছিল, ওই পরিবারের সদস্যরা কোনো এক কুরবানি ঈদের আগে, মোটামুটি 7-8 দিন আগে, একটি মাঝারি আকারের ছাগল কিনে নিয়ে আসেন গ্রামের একটি হাট থেকে। তো সবকিছু স্বাভাবিক ছিল। যেই রাতে ওনারা কিনে এনেছিলেন, প্রথম রাতে একটি অদ্ভুত ঘটনা ঘটে। ছাগলটি ওনাদের বাসার উঠোনের পাশে যে গাছ ছিল, সেই গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। আর যখন দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, তখন ওই গাছের সাথে কিছু কাঁঠালের পাতা বা অন্য কিছু খাবার মানে বেঁধে দেওয়া হয়েছিল, যাতে করে রাতের বেলা ছাগলের ক্ষুধা লাগলে সে খেতে পারে। রাত আনুমানিক 2টো কি 3টা হবে। এমন সময় ওই বাড়ির যে ছোট ছেলে, সে একটি শব্দ শুনতে পান। ইনি মূলত ঘটনাটি বলেছেন আর কি। তো উনি শব্দ পাওয়ার পর চিন্তা করেন যে কি ব্যাপার, এত রাতে বাইরের শব্দ কিসের। ওনার কাছে মনে হলো কোনো কিছুর ধস্তাধস্তির শব্দ হচ্ছে। যেহেতু বাইরে ছাগল আছে, অনেক সময় ছাগল চুরি টুরি হয়ে যেতে পারে। উনি চিন্তা করেন চোর টোর এলো কিনা। এই চিন্তা করে উনি অবশ্য ওই সময় কাউকে ডাকেননি, উনি নিজেই বের হয়েছেন। বের হয়ে দেখে না, সবকিছু স্বাভাবিক আছে, একদম স্বাভাবিক। উনি ছাগলটার কাছাকাছি যান। উনি দেখতে পান ওই ছাগলটি কিছু একটা খাচ্ছে। উনি চিন্তা করেন যে ছাগলের তো রাতের বেলা ঘুমিয়ে থাকার কথা, খাচ্ছে, খেতেই পারে ক্ষুধা লাগলে। কিন্তু দূর থেকে ওই ছাগলের খাবারের স্টাইল দেখে মনে হচ্ছে না যে সে ওই পাতা বা ঘাস বা এই টাইপের কোনো কিছু খাচ্ছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, ছাগলটা কি খায়, একটু কাছে গিয়ে দেখি। উঠোনে তো লাইট ছিল। উনি কিছুটা কাছে গিয়ে দেখতে পান যে ছাগল কিছু একটা খাচ্ছে, এটা ঠিক আছে। এবং তিনি যখন ছাগলের মুখোমুখি হন, ছাগলটা খুব গম্ভীর এবং শান্তভাবে ওনার দিকে তাকান। সাধারণত ছাগল এত গম্ভীর বা শান্তভাবে কারো দিকে খুবই কম তাকায়। আর যখনই তার দিকে তাকিয়েছে, তখন তিনি দেখতে পান যে ছাগলের মুখ ভর্তি রক্ত। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, ছাগলের মুখ ভর্তি রক্ত কেন? এটা কি কোনো অসুস্থ ছাগল কিনা, যে রাতের বেলা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে? তো এটা দেখার পর উনি চিন্তা করেন যে বাড়ির সদস্যদেরকে ডাকতে হবে, যে হঠাৎ করে যদি এই ছাগল অসুস্থ হয়ে মারা যায় তাহলে তো সমস্যা, যেহেতু কুরবানির জন্য নিয়ে আসা হয়েছে, এটা তো ট্রিটমেন্ট করাতে হবে। এই চিন্তা করছিলেন, তখন চিন্তা করলেন যে আচ্ছা ভালো করে দেখি যে ছাগল যে জিনিসটা খাচ্ছে ওইটা আসলে কি জিনিস। হতে পারে যে সেখান থেকে রক্ত বের হচ্ছে। উনি খেয়াল করেন যে ছাগল কোনো কিছুর হাড় চাবিয়ে খাচ্ছে এবং ওইটা থেকেই রক্ত বের হচ্ছে। তিনি বিষয়টা দেখে খুব ভয় পান এবং নিশ্চিত হন যে আসলে ছাগলের মুখ থেকে রক্ত বের হচ্ছে না, সে যেটা চাবাচ্ছে সেখান থেকে রক্ত বের হচ্ছে। উনি দ্রুত সেখান থেকে চলে যান, কাউকে কিছু না বলে ওই সময় উনি শুয়ে পড়েন। সকালবেলা সবার আগে উনি ঘুম থেকে ওঠেন। ঘুম থেকে উঠে উনি দেখেন ছাগলটা বেশ স্বাভাবিক রয়েছে। কিন্তু গত রাতে যেই বিষয়টি উনি দেখেছিলেন যে ছাগলের মুখ ভর্তি রক্ত এবং সে হাড় জাতীয় কিছু একটা চাবাচ্ছে, তিনি এই ধরনের কোনো আলামতই সেখানে পাননি। কারণ ছাগলের মুখে রক্ত থাকলে সেটা তো বাতাসে শুকিয়ে যাবার কথা, তার আলামত তো মুখের সাথে থাকার কথা। আর ছাগল তো আর হাড় চিবিয়ে খেতে পারবে না, তাহলে সেই হাড়টিও তো নিচে পড়ে থাকার কথা। এমন কোনো কিছুই সে দেখেনি। তখন তিনি ভাবেন হয়তোবা রাতের বেলা তার ভুল হয়েছে। আর ছাগল
মানে কোনো কিছুর হাড় খাবে, চিবিয়ে খাবে, এটা যদি কাউকে বলা হয় তাহলে খুবই একটা হাস্যরসের সৃষ্টি হবে। এই কারণে উনি বিষয়টি আর বাড়ির কাউকে বলেন না। এটা গেল প্রথম রাতের ঘটনা। এবার আসুন আমরা দ্বিতীয় রাতে কি ঘটেছিল সেই বিষয়টি একটু জেনে আসি। দ্বিতীয় রাতে ওনার আম্মু যখন তাহাজ্জুদ নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বাইরে বের হন অজু করার জন্য, তখন তিনি নাকি দেখতে পান ওই ছাগলটি যেখানে বাঁধা ছিল সেখানে নেই। যেহেতু বাড়ির চারদিকে ঘেরা ছিল, উনি চিন্তা করলেন তাহলে বাড়ির মধ্যেই কোথাও আছে। উনি উঠোনে খুঁজতে লাগলেন। উঠোনের একটা পাশেই রান্নাঘর ছিল। এক পর্যায়ে ওনার আম্মু দেখেন ওই ছাগলটি ওই রান্নাঘরের ভেতরে ঢুকে চুলার পাশে একটি হাঁড়ি রয়েছে, ওই হাঁড়ির মধ্যে কিছু একটা সে খাচ্ছে। আর যখনই মানুষের পায়ের শব্দ পায় তখনই ছাগলটি ওই হাঁড়ির ভেতর থেকে মাথা বের করে ওই মহিলার দিকে তাকায়, মানে যিনি ঘটনা দিয়েছেন তার আম্মুর দিকে তাকায়। ছাগলের তাকানো দেখে ওনার আম্মু ভয় পেয়ে যায়। উনি দ্রুত যে কাজটি করেন, ছাগলের দড়িটা ধরে ছাগলকে আবার সাথে নিয়ে এসে গাছের সাথে বেঁধে দেন, যেখানে আগে থেকে বাঁধা ছিল। উনি চিন্তা করলেন হয়তো ছাগলের ক্ষুধা লেগেছিল, কোনোভাবে দড়ি মানে খুলে গেছে, এই কারণে ছাগল খাবার খুঁজতে খুঁজতে রান্নাঘরে ঢুকে পড়েছে এবং ঢুকে সে কোনো কিছু খাচ্ছে আর কি। যাই হোক, উনি অজু করে নামাজ পড়ে পরবর্তীতে আবার ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যান। পরের দিন সকালবেলা এই ঘটনাটি ওনার ছোট ছেলেকে, মানে যিনি ঘটনাটি বলেছেন আকাশ ভাইয়ের কাছে, তার কাছে বিষয়টি শেয়ার করেন। যখন শেয়ার করেন তখন আগের রাতে, মানে প্রথম রাতে ওই ছাগলের মুখ ভর্তি রক্ত, সে একটি হাড় বা কোনো কিছু খাচ্ছিল, এই ঘটনাটিও তিনি তার আম্মুকে বলেন। তো বলার পরে ওনারা চিন্তা করলেন ছাগলের আচরণটা খুব অস্বাভাবিক মনে হচ্ছে, এমনটা কেন? যদিও বা বাড়ির অন্য দুইজন সদস্য, মানে যেই ভাইয়া বলেছেন তার আব্বা এবং তার বড় ভাই, এই দুজনকে বিষয়টি বলা হয়নি। এবার বেশ কয়েকদিন কোনো ঘটনা ঘটে না, কিন্তু ঈদের ঠিক 3 দিন আগে একটি ঘটনা ঘটে। ঈদের ঠিক 3 দিন আগে রাতের বেলা ওই বাড়ির যিনি ভাইদের মধ্যে বড়, 2 ভাইয়ের মধ্যে যিনি বড় ভাই, তিনি রাতের বেলা একটি অদ্ভুত শব্দ শুনতে পারেন। আসলে অনেক সময় আমরা দেখি না যে কোনো মানুষকে আঘাত করা হচ্ছে, ওই আঘাতের ফলে কখনো মানুষ, মানে কখনো কোনো মানুষ একটু অন্যরকম ভাবে কান্নাকাটি করে, স্বাভাবিক কান্নাকাটি কিন্তু করে না। আঘাতের কান্না এবং স্বাভাবিক কান্না এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তো আঘাতের ফলে মানুষ যেভাবে কান্না করে, এরকম খুব মৃদু কান্না ওনার কানে ভেসে আসছে। মনে হচ্ছে এই কান্নার শব্দটা ওনাদের বাড়ির আশেপাশ থেকে আসছে আর কি। উনি ভাবলেন যে এত রাতে এভাবে কান্না করে কে, আর কাকে এভাবে এত রাতের বেলা মারছে? রাত তখন আনুমানিক 2 কি 3টা বাজে। আর উনি চিন্তা করলেন যেহেতু আমাদের ঘরের খুব কাছাকাছি মনে হচ্ছে, তো আমি একটু বের হয়ে দেখি। উনি যখন দরজা খুলে বের হন তখন ঘরের বাইরে যে ছাগলটি বাঁধা ছিল, উনি দেখতে পান ওই ছাগলটি ঠিক মানুষের মতো করে অদ্ভুতভাবে কান্না করছিল। ছাগলের এই ধরনের কান্না, এটা দেখে উনি সাথে সাথে চিৎকার দেন, বাড়ির সদস্যদেরকে ডাক দেন, তারা উঠে দেখে একদম সবকিছু স্বাভাবিক। তাহলে 3 রাতে 3 ধরনের ঘটনা যখন ঘটেছিল, তখন একে অপরকে প্রত্যেকেই এই ঘটনাটি শেয়ার করেন। প্রথমে তো বাড়ির 2জন সদস্য জানতো, পরে যখন বাড়ির যিনি কর্তা, যিনি মানে যে ভাইয়া বলেছেন তার বাবাও যখন জানতে পারলেন, তিনি এই বিষয়টি একদম মানে হাস্যকর ভাবে উড়িয়ে দেন। তখন উনি বলেন যে এগুলো বিশ্বাসযোগ্য কোনো বিষয় নয়, এগুলো তোমাদের মনের ভুল। রাতের বেলা ঘুম থেকে উঠেছ নিশ্চয়ই এই টাইপের কোনো কিছু দেখেছো, সারাদিন তো কোনো কিছু ঘটলো না, তোমরা ঘুম থেকে ওঠার পরেই বা ঘুমালে এই ধরনের ঘটনা কেন ঘটে? তাহলে নিশ্চয়ই ঘুমের ঘরে তোমরা দুঃস্বপ্ন দেখো, এবং দুঃস্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেলে এই ধরনের উল্টাপাল্টা জিনিস তোমরা চিন্তা করো, যার ফলে এই ছাগলকে উল্টাপাল্টা কর্মকাণ্ড তোমরা করতে দেখতেছো। আসলে এগুলো কিছু না। যাই হোক, এরপরে কয়েকদিন আর কোনো সমস্যা হয় না। ঈদের দিন সকালবেলা যখন সবাই ঈদের নামাজ পড়ে এসে যার যার কুরবানির পশু জবাই করবেন এরকম প্রস্তুতি নিচ্ছেন, সুতরাং ওই বাড়ির সদস্যরাও একই রকম ভাবে প্রস্তুতি নিচ্ছিলেন। তো ওই বাড়ির যিনি 3জন পুরুষ সদস্য, 3জন পুরুষ সদস্যই কিন্তু ওই ছাগলটি জবাই করার জন্য, মানে ধরে রাখার জন্য যথেষ্ট ছিল। এই কারণে বাইরের কাউকে ওইভাবে ডাকা হয়নি, তারা নিজেরাও ছাগল বানাতে পারতেন জবাই করার পরে, কিন্তু জবাই করার জন্য একজন হুজুরকে দাওয়াত দিয়ে রেখেছিলেন। তো হুজুর যথাসময়ে উনি চলে আসেন জবাই করানোর জন্য, কিন্তু দেখা যাচ্ছে ওই বাড়ির 3জন সদস্য অনেক চেষ্টা করে ওই ছাগলকে ধরে রাখতে পারছেন না, মানে কোনোভাবে মাটিতে শোয়ানো যাচ্ছে না, এত শক্তি তার শরীরে। তখন আশপাশ থেকেও কয়েকজন লোককে ডাকা হয়, সবাই মিলেও কাজ হচ্ছিল না। তখন আরো কয়েকজন লোককে ডাকা হয়, এইভাবে 7-8 জন মিলেও ওই মাঝারি আকারের একটা ছাগলকে তারা মাটিতেই শোয়াতে পারছিল না। তখন
ওই হুজুর যিনি এসেছিলেন তিনি কিছুটা আন্দাজ করতে পারেন। আন্দাজ করতে পেরে ওই বাড়ির যিনি কর্তা আর কি, মানে যে ভাইয়া বলেছেন ঘটনাটি, তার বাবাকে বলেন যে আচ্ছা আমাকে একটু বিষয়ে জানান, সেটা হলো এই ছাগলের মধ্যে আপনার অস্বাভাবিক কোনো ঘটনা কি আপনারা কখনো দেখেছেন? তখন ওই বাড়ির ওই ব্যক্তি উনি বলেন যে আমি তো আসলে নিজের চোখে দেখিনি, কিন্তু আমার 2 ছেলে এবং আমার স্ত্রী অস্বাভাবিক রকমের কিছু বিষয় দেখেছে। তখন হুজুর ওই 3 জনের সাথেই কথা বলেন। 3 জনের সাথে কথা বলে উনি ছাগলের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকেন। তাকিয়ে থাকার পরে উনি বলেন যে আসলে কোনো একজন মানুষকে ক্ষতি করার উদ্দেশ্যে এই ছাগলের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, এবং ব্ল্যাক ম্যাজিক করে একটি জিনকে এই ছাগলের সাথে চালান করে দেওয়া হয়, যার কারণে এই ধরনের অস্বাভাবিক বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। তো উনি বলেন যে আপনারা দ্রুত একটি পাখি জাতীয় কোনো কিছু নিয়ে আসেন। এখন পাখি জাতীয় জিনিসের মধ্যে কবুতর নিয়ে আসা হয়। তো পাশের বাড়িতেই কবুতরের খোপ ছিল, সেই বাড়ির সদস্যদের সাথে কথা বলে একটি কবুতর নিয়ে আসা হয়। তো হুজুর এসে বলেন যে আমি একটা দোয়া পড়ব, এগুলো পড়ার পরে এখনই এই ছাগলকে জবাই দেওয়া যাবে না, 4-5 ঘন্টা পর বা আরো একটু বেশি সময় পর তখন এই ছাগলকে জবাই দেওয়া যাবে। তখন হুজুর দোয়া পড়ে 3 বার ওই কবুতরের গায়ে ফু দেন এবং 3 বার ছাগলের গায়ে ফু দেন। তখন ওই কবুতরকে আকাশে উড়িয়ে দেন এবং কবুতর উড়ে চলে যায় কোনো একটা দিকে, কারণ কবুতরটাকে কিনেই আনা হয়েছিল। এরপর হুজুর বলেন যে আমি বিকালের দিকে আসব এবং এর মধ্যে এই ছাগলকে আপনারা কেউ কোনো আঘাত করবেন না, জবাই দিবেন না, কোনো কিছু করবেন না, সে স্বাভাবিকভাবে থাকবে। তো হুজুর সত্যি আসরের নামাজের পর চলে আসেন, এসে বলেন যে হ্যাঁ এখন এই ছাগলটিকে কুরবানি দেওয়া যাবে। এবং সেই অনুযায়ী ওই ঈদের দিন বিকেলবেলা ওই ছাগলকে কুরবানি দেওয়া হয় এবং খুব ভালোভাবে সবকিছু সম্পন্ন হয়, কোনো সমস্যা হয়নি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে কুরবানি পশুর উপরেও কিন্তু কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক করা যায়। এটি আসলে স্পেসিফিক ভাবে কুরবানি পশু জেনে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, নাকি কোনো একটি ছাগলের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এবং ছাগলের মালিক হয়তোবা কুরবানি ঈদে সেটি বিক্রি করে দেওয়ার জন্য হাটে নিয়ে এসেছিল। এভাবে একটি কাকতালীয় ভাবে এক ধরনের প্যারানরমাল ঘটনার শিকার হয়েছিলেন ওই পরিবারের সদস্যরা। কিন্তু যাই হোক, কুরবানি পশুর উপরে যদি কালো জাদু প্রয়োগ করা হয় বা কোনো পশুর উপরে কালো জাদু প্রয়োগ করা হয়, তাহলে আমরা দেখতে পারি যে এই ধরনের অস্বাভাবিক ঘটনা ওই পশুর মধ্যে কিন্তু চলে আসে। ইতোপূর্বে আমি সিলেটের শিব্বির আহমেদের একটি ঘটনা বলেছিলাম যে একটি ষাঁড় কেনা হয়েছিল আর কি, সেই ষাঁড়ের উপর কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা ছিল, যেটি হচ্ছে ওই যে ষাঁড়ের যে লড়াই হয় সেই লড়াইয়ের ষাঁড়। এরপরে আমি ঢাকার একজন নামকরা রাজনীতিবিদ, সঙ্গতকার নাম বলিনি, তার বাড়িতে কুরবানি ঈদের একটি গরু কেন্দ্রিক একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে একটি ছাগল কেন্দ্রিক ঘটনা শেয়ার করলাম। তার মানে আমরা এতটুকু বুঝতে পারছি যে পশু পাখির উপরও ব্ল্যাক ম্যাজিক করা যায় মানুষকে ক্ষতির উদ্দেশ্যে, এবং যখন ব্ল্যাক ম্যাজিক করা হয় তখন তার সাথে যে জিনগুলো চলে আসে, এই জিনগুলো যদি প্রপার নিয়মে জিনগুলো থেকে বা এই পশুগুলো থেকে জিনগুলোকে মুক্ত না করা হয়, তাহলে ভয়ানক বিপদ আপদ হতে পারে। যদিও বা এই ধরনের বিপদ আপদ সংক্রান্ত কোনো ঘটনা আমরা এখনো পাইনি, মোটামুটি বিপদ আপদ আসতে পারে এই ধরনের ঘটনাগুলো আমরা পেয়েছি এবং সেই ঘটনাগুলো সলভ হয়েছে এমন ঘটনাগুলোই আমরা পেয়েছি। তো যাই হোক, এটি ছিল ঘটনা। আশা করছি যে এই নতুন আইডিয়ার ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। আসলে আমরা প্রতিনিয়তই তো বিভিন্ন ধরনের ঘটনা পাচ্ছি, এভাবে নিত্য নতুন অনেক ঘটনা আমাদের সামনে আসতে থাকবে। তবে আপনাদেরকে ঘটনাগুলো রেগুলার পাঠাতে হবে, তাহলে আমরা এই ধরনের ব্যতিক্রমী ঘটনাগুলো আপনাদের সামনে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।